আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে সমতায় চোখে চোখ রেখে, বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক সংগঠনের গণজমায়েতে একথা বলেন তারা। বিএনপি ও জামায়াতের নেতারা বলেন, এদেশের মানুষ গুম খুন করা কোনো ফ্যাসিস্ট দলের রাজনীতি চায় না। আতিকা রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রিয়জন ফিরে আসার প্রত্যাশা ও বিচারের দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেন গুম হওয়া পরিবারের স্বজনদের সংগঠন মায়ের ডাক। স্বজনহারাদের আহাজারি আর্তনাদে ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের কণ্ঠে উঠে আসে প্রিয়জন হারানোর ব্যথা, আওয়ামী লীগের মেয়াদে 15 বছরের জুলুম নির্যাতনের কথা। আমি হাসিনার ফাঁসি চাই, আমার বাবা, আমি বিচারের দাবি চাই, আমি কিছু চাই না। আমার ভাইকে র‍্যাব পরিচয় দিয়ে নিঃশূনভাবে হত্যা করেছে, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তদন্ত করে ওনারা যারা হত্যা করছে তার বিচার চাই আমরা। গুম ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। মায়ের ডাকের সাথে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, দীর্ঘদিন বিচার বহির্ভূত হত্যা ও গুম করার অপরাধে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া জরুরি। নতজানুর কোনো ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আলমের রক্ত আমাদের গায়ে লেগে আছে। বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। দেশের বাইরে থাকা অপরাধীদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে। আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি পাশে ওই ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য কমিশন যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করতে পারবো। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে গত 3 মাসে গুমের কোনো খবর পাওয়া যায়নি। এ বিষয়ে সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। সেখানে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। লড়াই চলবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। চাকুরিতে পুনর্বহালের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে চাকুরি হারানো 400-র বেশি সশস্ত্র বাহিনীর সদস্য। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সশস্ত্র বাহিনী চাকুরিচ্যুত এবং সাবেক সদস্যদের আটক ও গুমের চেষ্টা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। স্বাধীন গণতদন্ত কমিশন গঠন, সশস্ত্র বাহিনীতে ব্রিটিশ আইন সংশোধন সহ 5 দফা দাবি জানানো হয়। বক্তারা বলেন, যারা সাবেক কর্মকর্তাদের গ্রেফতার করেছেন তাদের আইনের আওতায় আনতে হবে। পতিত শেখ হাসিনা দোসররা বিভিন্ন বাহিনীর মধ্যে থেকে দেশে বিভাজন তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। র্যাবের বিলুপ্তি চায় বিএনপি, পাশাপাশি পুলিশ বাহিনীকে সংস্কারে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে এসব প্রস্তাব তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গেল 16 বছরে হত্যা, খুন ও গুমের সঙ্গেও জড়িয়েছে পুলিশ, র্যাব সদস্যরা। তাই দায়ীদের বিচারের সঙ্গে বাহিনীগুলো সংস্কারের কথা আলোচনায় এসেছে বেশ জোরে সোরে। রাজধানীর গুলশানে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, জনগণের আতঙ্ক র্যাবকে সংস্কার নয়, বিলুপ্ত করতে হবে। যখন একেবারে গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না। এবং সেই জন্যই আমরা মনে করেছি র্যাব বাহিনীরই আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিংস অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক নির্দেশনায় নিরপেক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি। এই যে পুলিশ বাহিনীর এই যে অবমূল্যায়ন এবং যে তাদের যে দুর্বৃত্তায়ন, এদিকে বিবেচনা নিয়েই সুপারিশমালা প্রণয়ন করা হয়েছে। আশা করা যায় এটি বাস্তবায়িত হলে
পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ অসঙ্গতি এবং অনেকাংশে দূর হয়ে যাবে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার, যা দুদেশের জন্যই কল্যাণকর। বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশ বিদেশে চক্রান্ত মোকাবেলা সম্ভব বলেও মনে করেন গয়েশ্বর। কোন দেশের হস্তক্ষেপ এটা স্বাধীন দেশের জনগণের কাছে থাকে। আশিকুল আলম, RTV, ঢাকা। শুধু বর্তমান নয়, দেশের ভবিষ্যতও ধ্বংসের পায়তারা করেছিল স্বৈরাচারীরা। বিকেলে কুমিল্লায় এক কর্মী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশের মানুষের আস্থা ধরে রাখতে বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। পরে চাঁদপুরেও নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রায় একই রকম বার্তা দেন তারেক রহমান। সুমন তানভীরের প্রতিবেদন। দেশের আগামীর ভবিষ্যৎ ও দল হিসাবে বিএনপির ভূমিকা নিয়ে নিয়মিত কর্মী সমাবেশের অংশ হিসাবে বিকালে কুমিল্লায় এক কর্মী সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ গঠনে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার আহ্বান জানান। বিএনপির কাছে জাতির প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি, কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে। আসছে নির্বাচনকে সহজভাবে না নিয়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। জনগণের স্বার্থ বিবেচনায় কার্যক্রম হাতে নেওয়ারও নির্দেশ দেন তিনি। বহু সময় নষ্ট হয়েছে, স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে। জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন আমরা ততটুকু করি, বাকি সময়টুকু আসুন আমরা মানুষ এবং দেশের জন্য ব্যয় করি, তাহলে আপনি মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আরেকটি কর্মী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের একই ধরনের নির্দেশনা দেন তিনি। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। সুমন তানভীর, RTV। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসেবের তথ্য তলব করা হয়েছে। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবেও তথ্য চাওয়া হয়েছে। সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। চিঠিতে শেখ হাসিনা ও শেখ রেহানা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে তাদের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। একই সঙ্গে ট্রাস্টের টাকা কোথা থেকে এসেছে এবং কি কাজে ব্যবহার করা হয়েছে তা জানাতে বলা হয়েছে। লেনদেন তলব করার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে জানানো হয়। সিঙ্গাপুরে অর্থ পাচার করার অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু এবং ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানির জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জনরোষে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে জয় বাংলা স্লোগানের অপব্যবহার করেছে। এটি এখন আর বাধ্যতামূলক স্লোগান থাকছে না। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে।
2020 সালের 10 মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও নির্দেশনা দেওয়া হয়। চলতি বছরের 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিলের অনুমতি দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। মঙ্গলবার যার শুনানিতে বিস্ময় প্রকাশ করে আপিল বিভাগ হাইকোর্ট কি করে এমন সিদ্ধান্ত দেন। ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে জয় বাংলা স্লোগান যেভাবে ব্যবহার করেছে তাতে ভাব গাম্ভীর্য ম্লান হয়েছে বলেও মত দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এখন থেকে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না বলে জানান তিনি। যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ভারত সংখ্যালঘু ইস্যু নিয়ে দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করল বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। ভারতীয় গণমাধ্যমে দেশের সংখ্যালঘুদের ওপর হামলার গুজব এবং আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তারা। দেশের খ্রিস্টান সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের মানুষের ওপর কোনো হামলা হচ্ছে না বলে জানান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব। ব্যক্তিগত রেষারেষিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতীয় দালাল মিডিয়া এবং ভারতীয় কিছু রাজনীতিবিদ বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম অপপ্রচারে লিপ্ত। বাংলাদেশের স্বার্থে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এক চুলো ছাড় দিবে না। বাস্তবতা মেনে নিয়ে সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হয়েছে। না হলে বাজারে তেলের আরও সংকট হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্ষতি হয়ে যেত, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF প্রাণ মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি বলেন, আগামী রমজানে পণ্যের দাম নিম্নগামী হবে। এদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণায় বাজারে সরবরাহ বেড়েছে। সেলিম আলীকের রিপোর্ট। ফের ভোক্তাদের জিম্মি করে পুরানো খেল দেখালো সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এমন কারণ দেখিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করতে প্রায় 2 সপ্তাহ বাজারে তেলের সরবরাহ বন্ধ রেখেছিল মুনাফাখোর এই গোষ্ঠী। সোমবার প্রতি লিটার সয়াবিন তেলে 8 টাকা দাম বৃদ্ধির ঘোষণার পর রাতারাতি বাজারে বেড়েছে সরবরাহ। গতকাল আমরা মোটামুটি তেল পাইছি, মোটামুটি ভাবে আগের রেটের মাল পাইছি, তবে বুধবার থেকে নতুন রেটের মাল আসবে। এখন কোনো তেলের সংকট নাই। আমরা প্রায় 1 সপ্তাহ পরে কালকে গত রাতে কিছু তেল পাইছি, আলহামদুলিল্লাহ কিছু কিছু করে দিচ্ছে, আসতেছে। তেলের দাম বৃদ্ধির এমন পুরানো কৌশলে নাখোশ ভোক্তারা। এখনকার যারা সরকার আছে তারা এই বিষয়টা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি এটার বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমাদের কাউকে জিম্মি করে কোনো প্রকার কোনো জিনিস যেন বিক্রি করতে না পারে। এটা সকল কোম্পানির বিষয়ে এই সরকারের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। ERF-এর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, বাস্তবতাকে স্বীকার করে দাম বাড়ানো হয়েছে। এটা আমরা বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো, তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। আমদানি স্বাভাবিক করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, রমজানে পণ্যের সংকট হবে না, দামও কমবে। খেজুর, ছোলা, তেল, অন্যান্য যত পণ্য লাগে বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্যে অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ
আমরা আগামী বছর জন্য আলোতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়। গত 15 বছরে টিসিবিকে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় সম্পদের সাগর চুরি করে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে। জাতি হিসেবে আমাদের সামগ্রিক যোগ্যতা বৃদ্ধি পাবে। সেলিম মালিক, RTVি, ঢাকা। মার্কেট ঊর্ধ্বগতির কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানিয়েছেন। ঊর্ধ্বমুখী, সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয়। এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় না, বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি, এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি। মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনে ইরানের সঙ্গে জামায়াতে ইসলামী কাজ করতে চায় বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবশি এর সাথে জামায়াতের আমির ইসলামীর বৈঠকে এসব কথা হয়। পারস্পরিক সহযোগিতায় এদেশের সাথে ইরানের ব্যবসা বাণিজ্য আগামীতে আরও ঘনিষ্ঠ হবে বলেও জানান নায়েবে আমির। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। ইরান সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলকে ইরান সফরে আমন্ত্রণও জানানো হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। তিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি ইরানের সমর্থনের কথা বলেছেন, মুসলিম ঐক্যের উপরে জোর দিয়েছেন, ইরান এবং বাংলাদেশের বাণিজ্যে আরও সমৃদ্ধ কীভাবে হতে পারে, কোন কোন এরিয়ায় বেশি বাণিজ্য হতে পারে সেই ব্যাপারে আলোচনা করেছেন। মুসলিম বিশ্বের যে সমস্ত জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে, ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও আমাদের সাথে আলোচনা হয়েছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের মামলায় 8 আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন জানিয়েছেন, মামলা তদন্তকারী কর্মকর্তা 8 আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত শুনানি শেষে প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 27 নভেম্বর চট্টগ্রাম আদালতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়, আর এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন এবং রিমান্ডের শুনানি হয়েছে। এবং মাননীয় আদালত আমাদের MM3 ম্যাজিস্ট্রেট 3 শুনানি অন্তে যে আসামিদের মোট 7 দিনের আবেদনের মধ্যে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। 2 কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মোহাম্মদ আব্দুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। আজই তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে প্রশাসন। গত 29 অক্টোবর মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করেন। 31 অক্টোবর তাদের পদত্যাগপত্র গৃহীত হয়। 10 নভেম্বর সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। নিয়োগ ক্যালেন্ডার করা সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন চেয়ে সরকারি কর্ম কমিশনে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কর্ম কমিশন কার্যালয়ে সংস্থার চেয়ারম্যানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক শিবগাতুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শিবগাতুল্লাহ জানান, 47তম BCS থেকে পরবর্তী সব BCS এ নিয়োগের ক্ষেত্রে সময়কাল নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। এছাড়াও প্রতিটি পরীক্ষার মানপত্র প্রকাশ করা সহ বেশ কিছু প্রস্তাবনা রয়েছে তাদের। রাষ্ট্রের উন্নয়নে প্রত্যেক নাগরিককে সামর্থ্য অনুযায়ী ভ্যাট দেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ সেমিনারে এই আহ্বান জানান তিনি। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা অনেক সময় ট্যাক্স ফাঁকি দিতে চায়, কিন্তু টেবিলের নিচে দিয়ে ঠিকই খরচ করে। এইসব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান সালেহ উদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, উন্নত দেশগুলোতে সবাই উচ্চ ভ্যাট দেয়, ফলে সেই অনুযায়ী উন্নত সেবাও পান তারা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মানুষের জীবন ও জীবিকা নষ্ট করে হাওর ইজারা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে জাতীয় হাওর সংলাপ 2024 এর প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় ভারতের মেঘালয় মাইনিং বন্ধ করতে হবে। অনুষ্ঠানে বার্ষিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, ALRDর প্রোগ্রাম ম্যানেজার সঞ্জিদা খান রিপা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী সহ দেশের বিভিন্ন এলাকার হাওর রক্ষা আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে শিল্প গ্রুপ, প্রাণ RFL এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP। এ লক্ষ্যে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে দুটি প্রতিষ্ঠান। গতকাল দ্বীপে এই উদ্যোগের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সুলাইমান হায়দার। এ সময় প্রাণ RFL গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং UNDPর হেড অফ এক্সপেরিমেন্টেশন ডক্টর রমিজ উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে চায়না বাংলাদেশ প্রমোশনাল কনফারেন্স অনুষ্ঠিত হলো। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে চীনা দূতাবাসের আয়োজনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে দুদেশের দর্শনীয় এই গুরুত্বপূর্ণ স্থানগুলো সহজে ভ্রমণ করার বিষয়ে তুলে ধরা হয়। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দুদেশের মনোজ্ঞ সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম কর্তৃপক্ষ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।